দিল্লির গোধূলি নামছে ধীরে ধীরে। সংসদ ভবনের সামনে তখন অফিস ছুটির ভিড়। রাস্তার মোড়ে লাউড স্পিকারে ভেসে আসছে খবর, ভারত প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সাউথ ব্লকের সাদা ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘোষণা দিলেন, ভারত সবসময় মানবাধিকারের পক্ষে। আমরা আশা করি প্রতিবেশী দেশগুলো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। টিভি চ্যানেলগুলো শিরোনাম ছাপালো, ভারতের উদ্বেগ প্রতিবেশী দেশের মানবাধিকার ইস্যুতে। কিন্তু সেই সময়েই ভারতের ভেতর একই সন্ধ্যায় কানপুরে এক মুসলমান দোকানদারকে পিটিয়ে মেরে ফেলা হলো। মণিপুরে গির্জা পুড়েছে, কাশ্মীরে এক কিশোরকে পাকিস্তানি বলে রাস্তায় লাথি মারা হচ্ছে, আর গুজরাটে এক দলিত ছেলেকে বিয়ে করার অপরাধে গাধার পিঠে বসিয়ে শহর ঘোরানো হচ্ছে। এই হলো মানবাধিকারের রক্ষক ভারতের মুখ, যে রাষ্ট্র প্রতিবেশীকে শেখায় মানবতা কিন্তু নিজের ঘরে ন্যায়ের আলো নিভিয়ে রাখে আধারে। ভারতের পররাষ্ট্রনীতি এখন যেন এক আয়নাবিহীন ঘর। নিজের মুখ দেখা নেই, কিন্তু প্রতিবেশীর মুখ নিয়ে উদ্বেগের শেষ নেই। বাংলাদেশে সামান্য কোনো ধর্মীয় সংঘর্ষ ঘটলেই দিল্লি থেকে বিবৃতি আসে, ভারত গভীরভাবে উদ্বিগ্ন। কিন্তু সেই সময়ই ভারতের ভেতরে যখন মসজিদে হামলা হয়, চার্চ পুড়ে যায়, দলিত কিশোরীদের লাশ ভেসে ওঠে কূপে, তখন দিল্লি বলে এটি অভ্যন্তরীণ ব্যাপার। এ যেন এমন এক ঘর যেখানে নিজের আগুনকে ধোঁয়া বলা হয় আর প্রতিবেশীর বাতাসকেও বলা হয় আগুন। এই দ্বিচারিতা এখন ভারতের রাষ্ট্রীয় নীতির অংশ। একজন বিশ্লেষক একবার লিখেছিলেন, ভারত এখন এমন এক প্রতিবেশী যে নিজের ঘরে আগুন লাগিয়ে প্রতিবেশীর জানালায় ধোঁয়া গোনে। এটাই ভারতের আজকের পরিচয়, নৈতিকতার শিক্ষক কিন্তু মানবতার পরীক্ষায় বারবার অকৃতকার্য। ভারতের ক্ষমতাসীনরা নিজেদের বলে বিশ্বগুরু, বিশ্বের শিক্ষক, সভ্যতার আলো। কিন্তু সেই গুরুর ঘরেই প্রতিদিন পুড়ে মরছে মানুষ, ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে। যে রাষ্ট্র নিজ নাগরিকের সঙ্গে ন্যায় করতে পারে না, সে অন্যকে নীতি শেখায় কিভাবে? বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বছরের পর বছর ভারতের দিকে আঙুল তুলছে। তাদের রিপোর্টে লেখা, ভারতে ধর্মীয় স্বাধীনতা সীমিত, সাংবাদিকেরা নির্যাতিত, মত প্রকাশে অধিকার সংকুচিত, দলিত ও সংখ্যালঘুরা প্রতিনিয়ত ভয় ও অবমাননার মধ্যে বাস করছে। তবু দিল্লি বলে আমরাই গণতন্ত্রের মা। কিন্তু সেই মার হাতে এখন শাসনের ছড়ি, ভালোবাসার নয়। যে মায়ের কণ্ঠে আদেশ আছে অথচ করুণার কোনো ছোঁয়া নেই, সে মা নয়, সে শাসক। এক ইউরোপীয় সংবাদপত্রে এক লেখক লিখেছিলেন, ভারত এখন সেই শিক্ষক যে নিজের ঘরে বই পড়ায় অথচ স্কুলে নৈতিকতা শেখায়। এই বাক্যটি আজ ভারতের আয়না। ভারতের মানবাধিকারের নসিহত কোনো মানবতার কারণে নয়, এটি এখন রাজনীতির কৌশল। বাংলাদেশে কোনো সংঘর্ষ ঘটলেই ভারতের শাসক দল তা দিয়ে শুরু করে ভোটের প্রচারণা। দিল্লির এক নেতা বলেন, এই কারণেই আমাদের নাগরিকত্ব আইন দরকার, যাতে হিন্দুরা নিরাপদে থাকতে পারেন। অর্থাৎ প্রতিবেশীর সংখ্যালঘুদের দুর্ভোগ এখন ভারতের নির্বাচনী মঞ্চের নাটক। একদিকে তারা উদ্বেগ প্রকাশ করে, অন্যদিকে সেই উদ্বেগকেই ব্যবহার করে দেশের মুসলমানদের সন্দেহের চোখে দেখায়। সংবাদ মাধ্যমগুলো এই নাটকের অভিনেতা। বাংলাদেশে কোনো হামলার খবর এলেই তারা টিভির পর্দায় চিৎকার করে, বাংলাদেশের হিন্দুদের উপর ভয়াবহ নির্যাতন। কিন্তু সেই সময় ভারতের আসামের ডিটেনশন ক্যাম্পে যখন ৭০ বছরের বৃদ্ধা মরে পড়ে থাকেন, সেই খবর চাপা পড়ে যায় রাতারাতি। মানবাধিকারের নামে যে রাজনীতি চলে, সেটি আসলে ঘৃণার ব্যবসা। জাতিসংঘে ভারতীয় প্রতিনিধিরা দাঁড়িয়ে বলেন, আমরা ধর্মীয় সহনশীলতায় বিশ্বাসী। কিন্তু সে সময়ে দেশের ভেতর মসজিদে ঢুকে নামাজ বন্ধ করা হয়, চার্চের সামনে উগ্রপন্থীরা স্লোগান দেয়, দেশ ত্যাগ করো, আর কাশ্মীরে সাংবাদিকদের গ্রেপ্তার করে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। যখন বিদেশি সংবাদ মাধ্যম ভারতের ধর্মীয় সহিংসতা নিয়ে প্রতিবেদন ছাপে, দিল্লি বলে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন প্রতিবেশী দেশে কোনো ঘটনা ঘটে, তখন তারা বলে এটি মানবতার প্রশ্ন। অর্থাৎ মানবতা এখন তাদের কাছে দ্বিমুখী তলোয়ার, নিজের জন্য নয়, কেবল অন্যের বিরুদ্ধে ব্যবহারের জন্য। এই নীতি আজ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে। পশ্চিমা দেশগুলো এখন ভারতের বক্তৃতা শুনে করতালি দেয়, কিন্তু অন্তরে বিশ্বাস করে না। এক ফরাসি লেখক মন্তব্য করেছিলেন, ভারতের মানবতা এখন এক রপ্তানিযোগ্য পণ্য, যা শুধু বিদেশে প্রদর্শনের জন্য তৈরি। ভারতের পররাষ্ট্রনীতি এখন যেন এক পণ্যবাহী জাহাজ। সেই জাহাজের নাম নৈতিকতা।
তারা নেপালে গিয়ে বলে আমরা গণতন্ত্র শেখাই, বাংলাদেশে বলে আমরা সহনশীলতা শেখাই, আফ্রিকায় গিয়ে বলে আমরা মানবতা শেখাই, কিন্তু নিজের দেশে এক মুসলমান ছেলেকে স্কুলে জল খাওয়ার জন্য শিক্ষক চড় মারে, এক খ্রিস্টান মেয়েকে চাকরি থেকে তাড়ানো হয় প্রার্থনা করায়, এক দলিত নারী ধর্ষণের বিচার না পেয়ে গলায় দড়ি দেয়। তবু ভারত বলে আমরাই দক্ষিণ এশিয়ার নৈতিক নেতা। এই নৈতিকতা এখন রাজনৈতিক মুদ্রা, যা দিয়ে দিল্লি পশ্চিমের সহানুভূতি কিনে রাখে। কিন্তু সত্য হচ্ছে বিশ্ব এখন সব দেখে। বিশ্ব এখন বোঝে যে রাষ্ট্র নিজের নাগরিককে মানুষ হিসেবে দেখতে পারে না, সে অন্যকে ন্যায় শেখানোর যোগ্যতা রাখে না। একদিন প্রতিটি রাষ্ট্রেরই আয়নার সামনে দাঁড়ানোর সময় আসে। ভারতের সেই সময় এসে গেছে। এই আয়নায় একদিকে দেখা যায় সজ্জিত কূটনীতিকের মুখ, মঞ্চে মানবতার বক্তৃতা, আর অন্যদিকে দেখা যায় পোড়া চার্চ, রক্তমাখা রাস্তায় পড়ে থাকা দলিত কিশোরীর লাশ, কাশ্মীরের সাংবাদিকের নিখোঁজ হওয়া মুখ, মণিপুরের মাদের আর্তনাদ। ভারত যেমন এক রাষ্ট্র যে অন্যকে ন্যায় শেখায় কিন্তু নিজে অন্যায়ের ভিতেই দাঁড়িয়ে আছে, যে বিশ্বকে মানবতার পাঠ দেয় কিন্তু নিজের ঘরের মানুষকে মানব বলে মনে করে না। এই আত্মবিভ্রমই আজ ভারতের সবচেয়ে বড় বিপদ। কারণ যে রাষ্ট্র নিজের মিথ্যাকে নীতিতে পরিণত করে তার পতন হয় অস্ত্রের আঘাতে নয়, নিজের বিবেকের ভেতরেই। নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনের করিডোরে হাঁটছেন ভারতীয় প্রতিনিধি দল। তাদের হাতে কাগজ, মানবাধিকারে ভারতের সাফল্য। এক সাংবাদিক জিজ্ঞেস করল, মণিপুরে সহিংসতা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? কাশ্মীরের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোথায়? প্রধান প্রতিনিধি মুচকি হেসে বললেন, ভারত গণতন্ত্রের জননী। ফ্ল্যাশের আলো পড়ল, করতালি উঠল, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য দেখা গেল ছায়া। যেন তিনিও জানেন তার কথা এখন মুখস্থ বুলি ছাড়া আর কিছু নয়। পেছনের জানালায় তখন প্রতিফলিত হচ্ছে দিল্লির চিত্র, পোড়া ঘর, লাল মাটি, এক বৃদ্ধা দলিত নারীর চিৎকার, আমিও ভারত কিন্তু তুমি আমাকে দেখো না। হঠাৎ আলো নিভে যায়। নীরব জাতিসংঘের করিডোরে ভেসে ওঠে এক অদৃশ্য প্রশ্ন, যে রাষ্ট্র নিজের মিথ্যাকে রপ্তানি করে সে কবে নিজের সত্যকে চিনবে? বাইরে তখন রাত নামছে, আর দিল্লির আকাশে জ্বলছে কেবল একটাই শব্দ, ভণ্ডামি।